আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পারফেক্ট। এখন চান, না জানি কখন ডাক পড়বে, তখন কি হবে? কে আসতে বললো এখানে আপনাকে? ওসবের চিন্তা বাদ দাও, মাঝে মাঝে নিজেকে সামলানো তো বড্ড মুশকিল হয়ে যায় কিনা। ঠোঁট কামড়ে হেসে আমার মাথার কাপড় দিয়ে মুখ অব্দি ঢেকে দিলেন উনি। তারপর ক্ষান্ত হয়ে বললেন, দ্যাটস অল রাইট, এভাবে থাকবে, ওকে। বলেই মুহূর্তের মাঝে কাপড় দিয়ে ঢেকে থাকা সত্ত্বেও আমার কপালে চুমু এঁকে দিয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। আমি হাঁ করে চেয়ে রইলাম। মানুষটা পারেনও। বিয়ের আসর, আয়েশ বসে রয়েছে, আনিশাকে ডাকতে বলা হয়েছে, অর্ক সবে এসে দাঁড়িয়েছে। মজার ব্যাপার হলো মৃধাও এসেছে আজ। মৃধার পেছনে এসেই চুপটি করে দাঁড়ালো সে। মৃধা এতক্ষণ হাসি মুখে বিয়েটা দেখছিল, তার মনে আর কোনো দুঃখ নেই, পিছুটার নেই আয়েশকে নিয়ে। লোকটা তার উৎস ছিল, ভালো লাগার মানুষ ছিল, ভালোবাসার নয়। সেটা মৃধা অর্কের সংস্পর্শে এসে বুঝেছে। আচমকা মৃধার চোখ কেউ চেপে ধরায় হকচকিয়ে চোখে হাত দেয় সে। অর্ক, আমি চিনেছি, ছাড়ুন। হেসে দিয়ে বলে মৃধা। অর্ক চোখ থেকে হাত সরিয়ে মৃধার সামনে এসে দাঁড়ায় আর গাল ফুলিয়ে বলে, চিনলেন কিভাবে? দ্যাটস নট ফেয়ার। দ্যাটস ফেয়ার মিস্টার অর্ক। আমি মনোবিজ্ঞানী কিনা তাই চিনে গেছি। আচ্ছা, আমি তো শুনেছিলাম মিস মৃধা ল নিয়ে পড়তো। আচমকা এই বিষয়ে কবে পড়তে শুরু করলো? দাঁত কিলিয়ে বলে অর্ক। মৃধা অর্কের হাতে কিল মেরে সেও হেসে দেয়। অর্ক তার কাছে এসে ফিসফিস করে বলে, তা আপনার সিদ্ধান্ত নেওয়া হলো ম্যাডাম? কিসের সিদ্ধান্ত? না জানার ভান করে বলে মৃধা। অর্ক গাল ফুলিয়ে বলে, ভুলে গেলেন? তার মানে ধরে নেওয়া যায় এই বিয়ের বিষয়ে আপনি কিছু ভাবেননি। কে বলেছে ভাবিনি? 100 বার ভেবেছি, 1000 বার ভেবেছি। তো মনের অন্দরমহল থেকে কি উত্তর এলো জানতে পারি? লজ্জায় লাল হয়ে যায় মৃধার মুখ। তাকাতে পারে না সে, মুখ নিচু করে তাকিয়ে থাকে। আশেপাশে লোকজনের সমাগম। অর্ক তার রিয়াকশন খেয়াল করে মিটিমিটি হাসছে। সে মৃধার সামনে চুটকি বাজিয়ে বলে, ও হ্যালো ম্যাডাম, লজ্জার সাগরে ডুব দিলেন? মৃধা লজ্জা নিয়েই বলে, আপনি কি কিছুই বোঝেন না নাকি? মৌনতা কিসের লক্ষণ জানেন না? অর্কের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। সে মৃধার দিকে হেলে আয়েশের দিকে তাকিয়ে ইশারা করে বলে, চলুন আমরাও গিয়ে বিয়ে করতে বসে পড়ি, দুটো বিয়ে একসাথে হয়ে যাবে। ধুর, আপনি না যাতা। অর্কের বুকে ধাক্কা দিয়ে ছুটে পালিয়ে চলে আসে মৃধা। এত লজ্জা তো আগে কখনো হয়নি। অর্ক তাকে কি লজ্জার পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আমার সামনে দেওয়া হয়েছে রেজিস্ট্রি পেপার, আমার হাতে কলম, হাত কাঁপছে। আয়েশ আগেই সাইন করে দিয়ে বসে আছেন আর আমার দিকে নিষ্পলক চোখে চেয়ে আছেন। মা চুপিসারে বলল, যেখানে যেখানে দেখিয়ে দেয় সাইনটা কর। বেশ দম নিয়ে সাহস জুগিয়ে সাইনটা করে ফেলি আমি। সকলে আলহামদুলিল্লাহ বলে ওঠে। এরই মাঝে ঘর্মাক্ত চোখে মুখে আয়েশের দিকে তাকালাম। উনি হাসছেন, বেজায় হাসছেন, তবে নিঃশব্দে, যেন ওনার কাছে এর থেকে শ্রেষ্ঠ মুহূর্ত আর নেই। আমিও মুখ নিচু করে হেসে দিলাম। এই হাসি আনন্দের, এই হাসি সুখের। কাজী কবুল বলতে বললে কয়েকবার ঢোক গিলে স্ব ইচ্ছায় 3 বার কবুল বলে ফেলি আমি। পাশে আয়েশের দিকে তাকায়। ওনার আর আমার মাঝে পর্দা দেওয়া হয়েছে। ওনার চেহারা অস্পষ্ট, তবুও বুঝছি উনি আবারও হাসছেন। তৎক্ষণাৎ বুঝতে পারলাম উনি পর্দার নিচ দিয়ে আমার হাতটা চেপে ধরেছেন। আমিও ওনার হাত চেপে ধরে মিটিমিটি হাসতে লাগলাম। আজ কোনো বাধা নেই, সব মিলিয়ে আবারও একবার স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হলাম আমরা। অনেকক্ষণ হলো, এক সুন্দর সুখানুভূতি। রুমে বসে আছি বেশ অনেকক্ষণ হলো। আয়েশের সাথে থাকার অনুভূতিটা নতুন না হলেও আজ সবটা নতুন লাগছে। নতুন পথ চলা শুরু হবে আমাদের। একই সঙ্গে হাতে হাত রাখা। বাসর ঘর স্বভাবতই যেভাবে সাজানো থাকে ফুল দিয়ে, সেভাবেই সাজানো আছে। নানান রকম বিদেশি ফুল এখানে। সাদা রঙের ফুল দিয়ে পুরো বেডের উপর থেকে নিচ পর্যন্ত মুড়িয়ে দেওয়া। গরম লাগাতে এসি বাড়িয়ে দিয়ে মাথার কাপড় খুলে ফেললাম আমি। পার হলো আরো বেশি খানিকক্ষণ, তবুও এলেন না আয়াস। এসিটা অফ করে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে জানালার থাই খুলে দিলাম আমি। বয়ে গেল এক শীতল বাতাস, বাইরে বেশ বাতাস। হঠাৎ মনে হলো ফোন বাজছে। পেছন ফিরে তাকালাম, আসলে ফোন বাজছে।
ফোন হাতে নিতেই আয়েশের নম্বর স্পষ্ট নজরে এলো। এখান থেকে এখানে ফোন করছেন? অদ্ভুত। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে শান্ত কণ্ঠ ভেসে এলো। তাড়াতাড়ি কোনো দিকে না তাকিয়ে সোজাসুজি টেরাসে চলে এসো। আই এম ওয়েটিং। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কলটা দুম করে কেটে দিলেন। বেশ রাগ হলো আমার। তবুও ওনার কথা মতো দরজা খুলে আশেপাশে তাকালাম। রাতটা গভীর হওয়ায় তেমন কেউ নেই আশেপাশে। সোজা সিঁড়ি দিয়ে উঠে টেরিসে এলাম। সেখানে পা রাখতেই চোখ ধাঁধিয়ে গেল আমার। আশেপাশে লাল আর সাদা পাতলা ফিনফিনে কাপড় উঠছে, যা পরিবেশটা রোমাঞ্চকর করে তুলছে। জোরালো বাতাসে সব এলোমেলো হয়ে যাচ্ছে। ওপরে হালকা আলো জ্বলছে আর টেরিসের আশেপাশে কৃত্রিম হারিকেনের মতো আলো। মনোরম এই পরিবেশে ভেসে এলো পিয়ানোর সুর। চিনতে ভুল হলো না সেই সুর। আয়েশ আশেপাশেই আছেন। ডান পাশ থেকে আবছা কাপড়ের ভাঁজে ভাঁজে দেখা যাচ্ছে একটা পিয়ানো। সেদিকেই ধীর পায়ে এগিয়ে গেলাম আমি। ভেসে এলো গানের সুর। आहटे कैसी ये आहटे सुनता हूँ आजकल ऐ दिल बता। 2 লাইন গানটা শুনে থম মেরে তাকালাম সামনে। আয়েশ পিয়ানোতে সুর তুলে গাইছেন। এটা কি সত্যি? একদিন ওনার কাছ থেকে গান শুনতে চেয়েছিলাম পিয়ানোতে সুর তোলা সহ, কিন্তু উনি সোজাসুজি জানিয়ে দিয়েছিলেন উনি একটাও গান জানেন না, গান শোনেন না। সেদিন ফোনে সত্যিই লোকটার একটা গান পাইনি, এর মানে সত্যিই গান জানেন না। সেদিন বুঝেছিলাম কত বড় পর্যায়ের গম্ভীর মানুষ উনি। মনে গান শোনার স্বাদটা ভেঙে গিয়েছিল। আচমকা এই গম্ভীর ব্যক্তিত্বের গান শুনে থমকে দাঁড়ালাম। পা চলছে না। উনিও থেমে গেছেন, আমার দিকে তাকালেন একবার। আমার হাতটা ধরে ওনার কোলে বসিয়ে দিলেন। সেভাবেই আবারও পিয়ানোতে সুর তুলতে লাগলেন উনি, আর গাইতে থাকলেন। दस्तके देते हैं दस्तके क्यों अजनबी से पल ऐ दिल बता। ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকাতেই আমার গালে আলতো চুমু খেলেন উনি। আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলেও আমার কাঁধে নিচের থুতনি রাখেন উনি। कुछ तो है जो नींद आए कम कुछ तो है जो आंखें हैं नम। আমি হাসলাম এবার। उनी সেই হাসিতে মুগ্ধ কণ্ঠে গেয়ে উঠলেন। कुछ तो है जो तू कह दे तो हंसते हंसते मर जाए हम। বলেই থামলেন উনি। আমার কাঁধে নিচের মুখ গুজে রইলেন আর মিহি কণ্ঠে বললেন, হ্যাপি? অল্প সময়ের মধ্যে চেয়ে বেশি পারেনি। আমি কথা বলতে পারছি না, কেঁপে কেঁপে উঠছি বারংবার। খামচে ধরেছি ওনার হাত, কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, প্রথমবার হিসেবে সুন্দর ছিল, তবে আপনার কণ্ঠে সবসময় গাম্ভীর্য থাকে। আয়েশ মুখ তুলে হাসলেন, আমায় কোলে তুলে নিলেন তৎক্ষণাৎ। তাড়াহুড়ো করে আমার কাঁধ জড়িয়ে নিলাম ওনার। ধীর পায়ে আমার দিকে একভাবে তাকিয়ে রুমে নিয়ে এলেন উনি। বসিয়ে দিলেন বেডে। নিচে ফ্লোরে বসে আমার হাতখানি ধরে উনি বললেন, তুমি ছিলে আমার জীবনে এক দমকা হাওয়ার মতো, যে হঠাৎ করে এসেছিল, এসে সবটা পাল্টে দিয়েছিল। মন বলেছিল তাকে না পেলে সে ক্ষান্ত হবে না। হঠাৎ করে মনের অনুভূতি না নিয়েই মনের অন্তর্মহলে ঢুকে পড়লে তুমি, সেখানেই রয়ে গেলে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি সেখানে থাকবে। ভালোবাসি তোমায়। তোমাকে পেতে যদি দুনিয়ার সব থেকে স্বার্থপর হতে হয় আমায়, তাও আমি হতে রাজি আছি। আপনি মানুষটা খুবই অদ্ভুত, কিন্তু অদ্ভুত হলেও আপনি আমার। এই স্বার্থপর বাজে অসভ্য ঠোঁটকাটা মানুষটা শুধুই আমার। এই বাজে লোকটার হাত ধরে এক অজানা গন্তব্যে হারিয়ে যেতে চাই। আয়েশের কথার প্রত্যুত্তরে মৃদু হেসে কথাটা বললাম আমি। ওনার হাসি প্রসারিত হলো। আমার হাতে বেশ কয়েকটা চুমু খেয়ে উঠে দাঁড়ালেন উনি। আমার দিকে ঝুঁকতেই আমিও লজ্জায় মাথা খেয়ে ওনার মাথা ধরে কপালে চুমু খেয়ে বসলাম। তারপরেই মুখ ঘুরিয়ে ফেললাম। আমার গালের তিলে বেশ কয়েকবার চুমু খেয়ে বললেন, সো এই অশুভ লোকটাকে কি পারমিশন দেওয়া যাবে নিশা পাখি? আছে নিশা পাখির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে চায়, তার অস্তিত্বে নিজেকে বিলীন করতে চায়। সে কি অনুমতি দেবে? চোখে চোখ রাখার মতো অবস্থায় রইলাম না আমি। মাথা নিচু হয়ে গেল আমার। উনি বুঝতে পেরে আমার কানে কানে বললেন, ইটস টাইম টু ডু সামথিং স্পেশাল। ওনার বুকে মুখ লুকিয়ে ফেললাম।
দমকা হাওয়া ছুঁইয়ে দিল আমাদের। আয়াস আবেশে আমায় নিজের সঙ্গে মিশিয়ে নিলেন। রাত বাড়তে লাগলো, সেই সঙ্গে ভালোবাসার স্পর্শ গভীর হতে শুরু করলো। দুজন ভালোবাসার মানুষ কাছাকাছি আসতে লাগলো। যারা দুজন দুই প্রান্তের, তারা এক হতে শুরু করলো। 2.5 বছর পর। 2.5 বছর শব্দটি শুনতে বেশ ভারী হলেও খুব দ্রুতই তা পেরিয়ে যায়। সকলের জীবন পাল্টে যায়, সম্পর্ক পাল্টে যায়, জীবন অন্য একটা মোড়ে এসে দাঁড়ায়। ঠিক তেমনই পাল্টে গেছে অনেকের জীবন ও সম্পর্ক। পিটপিট করে চোখ মেলে তাকালাম আমি। পেটে ব্যথা অনুভব করলাম বেশ, হাতও ব্যথা করছে, চারিদিকটা অস্পষ্ট। কি হয়েছিল মনে পড়ছে না ঠিকঠাক। এতটুকু মনে আছে আমার প্রেগনেন্সির কথা। ঠিক 9 মাসে আয়েশের সঙ্গে চেক আপ করাতে এসে ডক্টর বললেন বেবি উল্টো হয়ে আছে, তাই অপারেশন করে তাকে পৃথিবীতে আনতে হবে। দরু দরু মন নিয়ে সাহস জুগিয়ে অপারেশন হলো অবশেষে, হয়তো, যদিও কিছু মনে নেই। বেবির কথা মনে পড়তেই চোখ ভালো করে খুলে তাকানোর চেষ্টা করলাম আমি। আয়েশের মিহি কণ্ঠ কানে এলো। দেখেছো মাম্মাম কিভাবে শুয়ে আছে? তুমি থাকা অবস্থায় তোমার এই পাঁজি মাম্মাম কত জ্বালিয়েছে জানো? মাঝরাতে উঠে চিল্লিয়ে বলতে হবে বেবি খিদে পেয়েছে, তাই আইসক্রিম চাই। তোমার বাহানা দিয়েও এরকম মাঝরাতে আমাকে দিয়ে খাবার আনিয়ে দিত। এখন তো তুমি বেরিয়ে আসছো, এখন পাপা তোমার আইসক্রিম চকলেট খাওয়াবে, তাই না? মাম্মা জেদ ধরতে পারছে না। কথাগুলো শুনে ঘাড় ঘুরিয়ে তাকালাম কোনোভাবে। অস্পষ্ট দৃষ্টি স্পষ্ট হতে থাকলো। আয়েশ একটু নিচু হয়ে বসে আছেন। ওনার হাতে কাপড়ে মোড়ানো ছোট্ট একটি বেবি। এই দুর্বল শরীরেও হাসির ঢেউ খেলে গেল। আমি কিছু বলার চেষ্টা করতেই আয়েশ হেসে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ালেন। বেবিটাকে শুইয়ে দিলেন আমার পাশে আর বললেন, দেখো প্রিন্স এসেছে। বেবিটাকে দেখতেই মনটা শান্ত হয়ে এলো আমার। যেন এটা আয়েশের কার্বন কপি। খাড়া নাক, প্রসারিত কপাল, লাল টকটকে ঠোঁট, যেন টুপ করেই রক্ত বের হবে। ঘন পাপড়ি দিয়ে আবৃত মায়াময় চোখ, দুটো রসগোল্লার মতো ফোলা গাল। মন জুড়িয়ে গেল আমার। অনেক কষ্টে ওর গাল ধরে কপালে চুমু এঁকে দিয়ে ফিক করে হেসে বললাম, এটা হচ্ছে জুনিয়র আয়াস, আমাদের বিহান। বিহান? অবাক হয়ে প্রশ্ন করলেন আয়াস। আমি ভ্রু কুঁচকে উত্তর দিলাম, সেদিন না নাম ঠিক করলাম। আমি তো মেয়ে বেবির নাম দিয়েছিলাম। আর আমি ছেলে বেবির। নামটা কিন্তু আমাদের বেবির মতোই সুন্দর। আমি হেসে ভাব নিয়ে বললাম, কে রেখেছে দেখতে হবে তো। আয়েশ এবার উঠে দাঁড়ালেন। আমার দিকে ঝুঁকে হাতে ভর দিয়ে আমার গালে, মুখে, কপালে গভীর ঠোঁট ছুঁইয়ে দিলেন উনি। তারপর ছোট্ট বিহানের গালেও বেশ কয়েকটা চুমু এঁকে দিলেন আর শীতল কণ্ঠে বললেন, জীবনের সব থেকে বড় উপহার। প্রথমটা আমার নিচে পাখি, আর দ্বিতীয়টা আমাদের বিহান, যারা আমাদের প্রাণের চেয়েও প্রিয়। বলেই মৃদু হাসেন আয়াস। আমি ওনার গালে হাত রেখে থুতনিতে চুমু খেয়ে তাকাই। উনি আবারও নিচের ঠোঁট এগিয়ে নিয়ে আসতেই দরজা খোলার শব্দে ধরপড়িয়ে তাকায়। অন্যদিকে আয়েশের কোনো হেলদোল নেই। আমার দিকে এখনো ঝুঁকে আছেন উনি। রুদ্র আর শিয়া আসে, শিয়ার হাতে ফুলের বুকে। আমি আয়েশকে সরতে চিমটি লাগাই, কিন্তু কথাই বলে মানুষ অভ্যেসের দাস। এমন নির্লজ্জভাবে কি করে দাঁড়িয়ে আছেন আমার এত কাছাকাছি বুঝতে পারছি না। রুদ্র হাসতে হাসতে বললেন, মাঝে মাঝে তো মেয়েটাকে লজ্জা পাওয়ানোর থেকে একটু রেহাই দিতে পারিস। আয়েশ সোজা হয়ে উঠে দাঁড়ায়, ঠোঁট কামড়ে হেসে বলে, তোর বউয়ের সকলের সাথে রোম্যান্স করতে ভয় পাস বলে আমিও পাবো নাকি? না রে ভাই, তোর মতো নির্লজ্জ আর দুটো পাওয়া যাবে না। শিয়া আমার কাছে এসে বলে, থ্যাংক ইউ। শিয়া পাশে ফুলের বুকে রেখে বিহানকে আলতো করে কোলে নিতেই বলে, আমি মৃদু হাসি। রুদ্র আবার বললেন, সিহা, ওরও তো সঙ্গী দরকার। চলো, ওর একটা মেয়ে সঙ্গে আনা যাক, ওর সাথে আমাদের মেয়ের বিয়ে দিব। শিয়া অবাক হয়ে বলে, অফকোর্স, নয়তো পরে দেখা যাবে এই বেটা আয়াস অন্য কারোর সাথে আমাদের প্রিন্সকে ঝুলিয়ে দেয়। হাসির রোল পড়ে গেল এখানে। আমাদের রেখে কি এত হাসাহাসি? সকলের নজর গেল দরজার দিকে। অর্ক ভাইয়া ফুলের বুকে নিয়ে ঢুকছে, তার হাত ধরে মৃধা ঢুকছে। অর্ক ভাইয়া মৃধাকে বলল, সাবধানে এসো। মৃধা ঢুকে হাসি দিয়ে বলল, কংগ্রেচুলেশন, আমার ছোট হয়ে আম্মা হয়ে গেল আনিশা। দ্যাটস নট ফেয়ার। তুমিও তো হতে চলেছ। ইয়াপ। বলেই মৃধা লজ্জায় মাথা নিচু করল। অর্ক ভাইয়া বলল,
আমাদের মেয়ে বেবি হলে তাকে এই ছেলের সাথে বিয়ে দিব। সো সবাই সাইলেন্ট। কভি নেহি, এটা আমরা প্ল্যান করেছি। রুদ্র ফিচিয়াল গলায় কথাটি বলে উঠলেন। দুজনে একেবারে ঝগড়া লাগলো শেষ পর্যন্ত। তবুও সবটা মজারই চলে। মৃধা ও অর্ক ভাইয়া দুজনে বিবাহিত। তাদের 2 বছর পেরোলো বিবাহিত জীবনের। মৃধা সবসময় অর্ক ভাইয়ার সঙ্গে খুশি থাকে। তার জীবন ভালোবাসায় পাল্টে গিয়েছে। আর অন্যদিকে রুদ্র আর শিয়া, এদের বিবাহিত জীবনের প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে। আমাদের বিয়ের দিন শিয়া দেশ ছেড়ে চলে যেতে চাইলে রুদ্র অনুষ্ঠান ছেড়ে আয়েশকে বলে ঢাকায় ব্যাক করে শিয়াকে আটকায়। শিয়া মেয়েটা থমকে যায় সেদিন রুদ্র শিয়াকে বলেছিল, আমার জীবনে সিয়া নামক মেয়েটার খুব দরকার, আমি তাকে ভালোবাসতে চাই। ব্যাস শুরু হলো তাদেরও পথ চলা। একেবারে সময় নিয়ে দুজন দুজনকে চিনে বিয়েটা করেই ফেলেছে তারা। এখন দুজন দুজনকে চোখে হারায়। অবশেষে সকলে বিহানকে দেখে আমাকে, আয়েশকে আর বিহানকে রেখে বাহিরে গেল। রুদ্র আর শিয়া হাঁটছে করিডোর দিয়ে। আচমকা শিয়া বলে উঠল, রুদ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? বলে ফিক করে হেসে ওঠে শিয়া। রুদ্র শিয়ার কোমর জড়িয়ে চোখ টিপে বলে, তাহলে একটা প্রিন্সেস লাগবে, তাই তো? হসপিটালের করিডোরে এভাবে কোমর জড়াতে লজ্জা পেয়ে গেল। ঢোক গিলে তার বুকে কিল খুশি করে পড়ল। রাতে শুয়ে আছি আমি, আমার ডান পাশে বিহান সরু করে চেয়ে রয়েছে সে। একবার আমার দিকে আর একবার আয়েশের দিকে চেয়ে রয়েছে। আয়েশ ওনার একটা হাত আমার অন্য হাত জড়িয়ে রেখেছেন আর মাথা আমার কাঁধে রেখে দিয়েছেন আর বিহানকে দেখে যাচ্ছেন। হঠাৎ উনি বললেন, আর যাই হোক, আমার প্রিন্সের গাল কিন্তু আমার নিশে পাখির মতো হয়েছে, লাইক স্ট্রবেরি। চোখ বড় বড় করে তাকালাম আমি। উনি আমার চোখের পাতায় চুমু খেলেন, নিচের বুকে হাত রেখে বললেন, এভাবে তাকিয়ে না তো, খুন হয়ে যাব। যা বাজে কথা। সত্যি তোমার চাহনি আমায় নতুন করে প্রেমে ফেলে নিশে পাখি। আমি মৃদু হেসে বললাম, আর আপনার নাকের তিল আমায় নতুন করে প্রেমে ফেলে। আয়েশ নিচু হয়ে বিস্ময় নিয়ে বললেন, সত্যি? ইয়েস মিস্টার রাইহান। আমায় গভীর আবেশে জড়িয়ে ধরে চোখ বুঝলেন উনি। এ যেন এক সুখময় জীবন যা আমি কখনোই হারাতে চাই না। আর না হারাতে চাই এই সেলফিশ লোকটাকে আর বিহানকে। আমি ওনার বুকে মাথা রাখলাম। এক হাত দিয়ে আমায় এবং অন্য হাত দিয়ে বিহানকে জড়িয়ে ধরলেন আয়াস। আমি বলে উঠলাম, ওহে আমার প্রেমিক পুরুষ, আমাকে আর আমাদের রাজকুমারকে এভাবেই আগলে রাখবেন তো সারা জীবন? আয়েশ বিহানের কপালে আর আমার কপালে 2 বার গভীর ছুঁয়ে দিয়ে সেই চিরচেনা স্নিগ্ধমাখা সুরে বললেন, ওহে আমার মনের অন্দরমহলের রাজরানী, তোমায় যে স্থান দিয়েছে নিজের বুকে, সেখান থেকে বের করে দেওয়ার আগে ছিন্ন ভিন্ন হয়ে যাক সেই বুক। আমার রাজ্যের রানী হয়ে থাকবে তুমি নিশে পাখি, আজীবন তোমায় সেই মনের অন্দরমহলের রাজ সিংহাসনে শুধু তুমি এবং তুমিই থাকবে। বিশেষ দ্রষ্টব্য। অবশেষে গল্পটা শেষ হলো। গল্প না বলা যায়, ছোটখাটো উপন্যাস, যেখানে হাসি, কান্না, অভিমান, রাগ সবই দেওয়ার চেষ্টা করেছি। খানিকটা রহস্য দেওয়ার চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি জানা নেই। তবুও যারা আমার ওই দীর্ঘ গল্পের সঙ্গে ছিলেন এবং উৎসাহ দিয়েছেন, তাদের ভালোবাসা অবিরাম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে মেলাবেন না।